তো আস্তে 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 গুড মর্নিং ফ্রম গ্যাংটক হোটেল 4 সিজন। আজকে ডে 3। আজকে আমরা জুলুকের জন্য বেরিয়ে যাচ্ছি। সকাল সকাল উঠেছি, সব রেডি, প্রায় তাড়াহুড়ো পুরো করে ব্যাগ গুছালাম, সব রেডি হয়ে এখন খেতে যাচ্ছি। পুরো হাঁপিয়ে গেছি উপর নিচ করতে করতে। তো জাস্ট এখন খাবো, বেরিয়ে যাবো, কারণ আমাদের জন্য পারমিটের জন্য ওয়েট করছে ট্যাক্সি নিয়ে একজন পারমিট অফিসে। চলো দেখা হচ্ছে। আর আমাদের রুমটা দেখিয়ে দিই। এটা আমাদের রুম, এখানে দুটো দেওয়া ছিল, ওটা আমাদের লাগেনি কোনো কাজে, জাস্ট স্টোরের মতো রেখে দিয়েছিলাম। হ্যাঁ, এটা কাভার, এখানে হেলমেট রাখার র্যাক ছিল, এখানে কাভার, এখানে রাইডিং জ্যাকেটস, যেটা এখন আমাকে নিতে লাগবে। এটা বাথরুম, ডিসেন্ট, সবসময় একদম এখানেই সুইচ গিজারের। আমার যখন দরকার তখন আমি গিজারে জল গরম করতে পারছিলাম, কোনো সমস্যা ছিল না। এই আমাদের রুম। আর এটা ছিল জিল্টুর রুম। এই যে এটাও ডিসেন্ট, সেম, একটু আলাদা। 1000 টাকা করে পার ডে রুম। এটা আমরা ফার্স্ট ফ্লোরে ছিলাম বলতে পারো। শীত দিয়ে নেবে। এটা হচ্ছে দিয়ে রেখেছি। এটা হচ্ছে আমাদের ডাইনিং প্লেস, আর এটা হলো কিচেন। এখানে আমাদের মেন শেফ কাজে লেগে গেছে স্যান্ডউইচ বানানোর জন্য। আমাদের স্যান্ডউইচ আর ওয়াই অর্ডার দেওয়া আছে। এটা রিসেপশন। আর এখানে গাড়ি রাখার জায়গা জাস্ট নিচেই আছে, এই দেখতে পাচ্ছ এখানে, যেখানে একটা 4 হুইলার আর 2টো বাইক আরামে থেকে যায়, বা 5-6টা হয়তো বাইক আরামে হেঁটে যায়। এখান থেকে আমাদের যা উইন্ডোর থেকে এই ভিউটা আসতো একটু উপর থেকে। এখন আর তাড়াহুড়ো করে নিলাম না, আগের ভিডিও দেখে নেবে, আগের ভিডিওতে ভিউটা আছে। তো এখন জাস্ট আমরা খাবো আর বেরিয়ে যাব। তো চলো আমরা খেয়ে নিই, খেয়ে সোজা বেরিয়ে যাই এখান থেকে। দেখা হচ্ছে গোপ্রো সেটআপে। তো চলো, এখন বাইক রেডি হয়ে গেছে, এখন আস্তে আস্তে সামনের দিকে আগাই, কারণ এখন আমাদের এখনও পারমিট নিতে লাগবে। পারমিট নিয়ে এখন বেরিয়ে যাব। পারমিট নেওয়ার জন্য আমাদের সিএম বাংলোর পাশে যেতে বলেছে, ট্যাক্সি স্ট্যান্ড, যেটা নতুন ট্যাক্সি স্ট্যান্ড যে আছে, সেই ট্যাক্সি স্ট্যান্ডে যেতে বলেছে। সেই ট্যাক্সি স্ট্যান্ডে এখন যাব। তো ওখান থেকে সোজা বেরিয়ে যাব। সামনে মোটামুটি ভিড় পেতে পারি, কারণ এখন পুরোপুরি জামের সময়, কারণ সকাল এখন 8:30 বাজে। চলো যাওয়া যাক। তোমরা ততক্ষণ এনজয় করো মিউজিকটা। তো আমাদের পারমিট নেওয়া হয়ে গিয়েছে। এখন সামনে একটা জায়গা আছে যেখানে পারমিটের জায়গা দেখাতে লাগবে চেকপোস্ট। চেকপোস্টের আগে কোনো একটা নাম বললো, সেখান থেকে মোবাইল নাম্বার দিল আর কি। আমাদের এখন সেখান থেকে প্রিন্ট আউট বের করে নিতে লাগবে। তো দেখতেই পাচ্ছ পুরো জ্যাম। এখন জ্যাম ক্রস করে চলো সোজা গিয়ে দেখা হচ্ছে সামনে। ততক্ষণ তোমরা আবার মিউজিকটা এনজয় করো। দেখতেই পাচ্ছ কি জ্যাম। আমাদের তেল মোটামুটি আছে, তো পেট্রোল নিতে লাগবে না, আশা করি সামনে শিলিগুড়ি থেকে নিতে লাগবে। তো চলো সোজা যাওয়া যাক এই জ্যামটা ক্রস করে। তো এখানে চেকপোস্ট, প্রথম চেকপোস্ট আমাদের। তো এখানে জিল্টু পেছনে দেখাচ্ছে চেকপোস্টে কাগজপত্রগুলো দিকে ধরে এখন এখান থেকে সোজা বেরিয়ে যাব। তো চলো, এখান থেকে কিন্তু অনেকটা ঠান্ডা লাগছে। আর আমার বাদিক দিয়ে যে রাস্তাটা যায় ওটাই হনুমান টক। আর এটা আমাদের প্রথম চেকপোস্ট। এখান থেকে হনুমান টক লেখা আছে 2 কিলোমিটার উপরটাতে পুরো। চলো যাওয়া যাক।
সামনে আবার কিছু চেকপোস্ট মনে হচ্ছে, এখানে বুঝতে পারছি না কিসের চেকপোস্ট। দাদা বলছে লোকাল কিছু লোক, এখানে তো তেমন কেউ না। টিকিট দিচ্ছে কিছুর একটা, দেখে নি কিসের টিকিট। ছাঙ্গুর টিকিটের কথা বলছে, 20 টাকা করে। তো আমরা 4 জন আছি, তো 4 জনের 4টে টিকিট নেবে, এই 20 টাকা করে। 4টা টিকিট নিয়ে নিলাম। ছাঙ্গুরে যে দেওয়া আছে 12,400 ফিট। তো চলো যাওয়া যাক সামনের দিকে। টাকাটা পেছন থেকে জিল্টুকে দিয়ে দিতে বলছি, জিল্টু তুই দিয়ে দে। তো চলো যাওয়া যাক এখান থেকে। ঠান্ডাটা কিন্তু ভালোই লাগছে এখান থেকে। সামনে গিয়ে মনে হচ্ছে রেনকোট পরে নিতে লাগবে। আর সামনেটা দেখতে পাচ্ছ পুরো ওই নিচটা থেকে উঠে আমরা মনে হচ্ছে এলাম একদম। এখান থেকে কিন্তু পাহাড় পুরো শুরু, একদম খাড়া যে উপরের দিকে যাচ্ছে স্ট্রিকিমে, যেটা মেনলি সেটা কিন্তু শুরু হয়ে গেল। তো চলো যাওয়া যাক। এই চলে এলো গো স্লো, সামনে কার্ভ রাস্তাগুলো, সেই 3 বছর আগের স্মৃতিগুলো ফিরে আসলো 2021-এর। খুব সুন্দর লাগে যখন এরকম উপরের দিকে যাই। দেখতে পাচ্ছ ওই উপরে ডান দিক দিয়ে কিন্তু যেতে লাগবে, ডান দিকটা পুরো ঘুরে, এখন বাদিকে ঘুরে ওই ডান দিক দিয়ে ওই উপর দিয়ে কিন্তু যাবো। দেখতে পাচ্ছ যতটা ডান দিকটাতে, এর পরেরটাই হয়তো নাথুলার বা বাবা মন্দির যেটা আছে, ওই পাহাড়টা হয়তো পড়বে। চলো, এখানকার যে পতাকাগুলো ওড়ে যখন, তখন কিন্তু খুব সুন্দর লাগে যখন হাওয়া দেয়। আর এখন কিন্তু হাওয়াটা আমাদের গাড়ির দিকে দিচ্ছে, আর গাড়িটা কিন্তু আমাদের পাহাড়ের দিকে পুরো ঠেলছে, এত জোরে হাওয়া হচ্ছে। আর সামনে দেখতে পাচ্ছ কি না, ক্যামেরায় আসছে কি না, ওই সামনে কিন্তু হালকা মনে হচ্ছে বরফ পড়ে আছে। তো চলো যাওয়া যাক। বাপরে বাপ, এতটা আসার পরে এখন এত ঠান্ডা লাগছে। আর আমার ডান পাশটা দেখতে পাচ্ছ পুরো একদম পতাকাগুলো একদম ফ্ল্যাগগুলো ঝোলানো। আর বাঁ সাইডে দেখতে পাচ্ছ, বাঁ সাইডে পুরো ওই পতাকার নিচ দিয়ে সব কিন্তু বরফ জমে আছে। আর এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমি এখনও গ্লাভস পরিনি, মনে হয় সামনে গিয়ে আমাকে গ্লাভস পরতে লাগবে। খুব ঠান্ডা লাগছে। কিছু বাইকাররা এখানে দাঁড়িয়ে আছে ডান পাশে। তো চলো এখান থেকে সামনের দিকে যতটা আগাচ্ছি ততটা কিন্তু ঠান্ডা আরও বাড়ছে। আর যেহেতু এত ঠান্ডা, তাই ক্লাচ মারতেও কিন্তু অসুবিধা হচ্ছে। তো চলো যাওয়া যাক। এখানে কিন্তু গাড়ির স্পিড খুবই কম। আর আমার দেখতে পাচ্ছ সামনে আমার মিটারটা কিন্তু মনে হয় ডিস্টার্ব দিচ্ছে ঠিকঠাক, কিন্তু মিটার শো করছে না। তো তেল কতখানি আছে, কত স্পিডে যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না, কত নম্বর গিয়ার আছে, যাই হোক কিচ্ছু বুঝতে পারছি না। চলো যাওয়া যাক। আর এই রাস্তাটা কিন্তু পুরো খাড়া, যতটা উঠছি দেখতে পাচ্ছ, বুঝতেই পারছো হয়তো ভিডিওতে, যে পুরো খাড়া উপরের দিকে উঠছি খালি এই জায়গাটা।
মোটামুটি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টের এখানে চলে এসেছি। লেখা আছে বর্ডার রোড অর্গানাইজেশন ব্রুর। তো এখান থেকে কিন্তু ডান দিকে রাস্তাটা ঘুরলেই এই বাদিক থেকে কিন্তু পুরো দেখা যায় হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আজকে মেঘ হয়ে আছে, হয়তো অতটা ভালো দেখা যাবে না, তো চলো তাও দেখি। আর এখান থেকে কিন্তু পুরো আরও বেশি বরফ হয়ে গেছে, মানে সামনে ছাঙ্গু যেতে যেতে হয়তো বা আমরা পুরো বরফ পাবো, বা রোডের উপরও হয়তো পুরো বরফ পেতে পারি। আমাদের আজকে কপালটা কিন্তু অনেকটা ভালো যে এরকম বরফের রাস্তায় যেতে পারছি। এই আমার ডান দিকটাতে কিন্তু পুরো বরফ আছে, বরফে ভর্তি। বাঁ দিকটার পাহাড়টা দেখতে পাচ্ছি পুরো বরফ। আর আমার ডান সাইডে কিন্তু তাকালে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। যেহেতু মেঘলা ওয়েদার, মনে হচ্ছে না যে আমরা দেখতে পাবো কাঞ্চনজঙ্ঘা। তো চলো সামনে গিয়ে ওখানে দাঁড়িয়ে নিয়ে কথা বলছি। তো আমরা এখন আছি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজকে দেখা যাচ্ছে না যা বললাম। কিন্তু এখানে একটা জিনিস পেয়ে গেছি, সেটা হচ্ছে একদম রাস্তার মধ্যে বরফ দেখতে পাচ্ছ, একদম এই যে পুরো বরফ পড়ে আছে, পুরো একদম মাছের মধ্যে দেয় না, মাছের ওর মধ্যে সেই রকম। এই যে ঢিল দিল টুকু যায় না ওদিকে যায় না, এদিকে চলে আসো। আমার মেয়ে তো পুরো খুশি একদম এখানে বরফতে, এই যে নাচানাচি শুরু করে দিয়েছে। আন্না টুকু আন্না চলা হয়ে গেছে টুকু, ঠান্ডা লেগে যাবে, চল এবার কিন্তু বকা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ পুরো বরফ মানে পুরো বরফ। সামনে সব বেলচা দিয়ে সব মাঝে মধ্যে বরফগুলো সরাচ্ছে। শুনলাম যে কালকে আর তার আগের দিন, মানে গত দুদিন ধরে এখানে পুরো প্রচণ্ড স্নোফল হয়েছে, তার জন্য রাস্তা বন্ধ ছিল। আজকে থেকেই রাস্তা খুলেছে, গতকালে নাকি রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল দুপুর 12টা-1টার পর থেকে। তো চলো যাওয়া যাক, এখন দেখা যাক আমরা এখন নাথুলা পৌঁছাতে পারি কিনা, রাস্তা বন্ধ হয়ে গেছে কিনা, আর জুলুক পৌঁছাতে পারবো কিনা আমরা জানি না। তো রাস্তা এখন কেমন আছে জানি না, চলো সামনের দিকে যাওয়া যাক। তো ছাঙ্গু যাওয়ার আগে মোটামুটি এখান থেকে ছাঙ্গু আর 5 কিলোমিটার আছে। তো বনির একটু ওয়াশরুম যেতে হবে, আর মেয়েকেও যেতে লাগবে, তাই গিয়েছে। আর দেখতে পাচ্ছ ওই পুরো জায়গাটা, পাহাড়টা কিন্তু যত দেখা যাচ্ছে পুরো সাদা ঢেকে আছে, মানে সামনে পুরো বরফ আমাদের জন্য অপেক্ষা করছে। জানি না নাথুলাতে কেমন হবে আর জুলুক রোডও কেমন হবে। তো চলো যাওয়া যাক এখান থেকে। আর জিলটু কিন্তু সামনে বেরিয়ে চলে যেতে বললাম, তো চলে গেল। এইবার শুরু হলো আসল বরফ। দেখো পুরো বরফ হয়ে গেছে আরও বেশি পরিমাণে। কোদাল আর বেলচা দিয়ে এখানেও কিন্তু সব পরিষ্কার করছে যাওয়ার জন্য। এখানে কিন্তু তার মানে 1-1.5 ঘন্টা আগে কিন্তু যাওয়ার মতো পরিস্থিতি ছিল না, এখন যতটা সম্ভব সরাচ্ছে। আর একটা গাড়ি যাওয়ার মতো রাস্তা করা আছে, এদিকেও বরফ আর এদিকেও বরফ। ক্যামেরাতে কতখানি বোঝা যাচ্ছে জানি না, কিন্তু মোটামুটি এখানে যা দাঁড়ালে কিন্তু হাঁটু পর্যন্ত বরফ আছে, এই ডান সাইডে বা সাইডে বরফগুলো জমা করা। আর এত ঠান্ডা লাগছে, আর হাওয়া দিচ্ছে, পুরো হাত পা কিন্তু পুরো জমে যাচ্ছে এখান থেকে মনে হচ্ছে। আমি গ্লাভস পরে নিয়েছি এই ঠান্ডার জন্য। তো চলো, এই দেখতে পাচ্ছ সব জায়গায় কিন্তু পুরো দমে কাজ চলছে। এরা বর্ডার রোড অর্গানাইজেশন থেকে করছে, হয়তো এরা সব আর্মি বা এখানকার রোড অর্গানাইজেশন আছে, ঠিক জানি না, আর্মি হবে, কারণ আর্মির ড্রেস পরে আছে, এরা সব আর্মি। মাঝে মধ্যে যারা আছে তারা সিভিলে আছে। এখান থেকে ছাঙ্গু মোটামুটি কত কিলোমিটার জানি না, ওই চলো দেখা যাচ্ছে সামনে বোর্ডটা, দেখে নিই কত কিলোমিটার। চলো
এখান থেকে ছাঙ্গুয়ার 5 কিলোমিটার, আর বাবা মন্দির 17। তো চলো যাওয়া যাক। ছাঙ্গু লেক পৌঁছে গেলাম। পুরো ভিড় ছাঙ্গু লেকে এখানে আজকে, গতকাল বন্ধ ছিল। আর দেখতে পাচ্ছি ওইখান থেকে রোপওয়ে ওখান থেকে করে সবাই আর কি চলাফেরা করছে আর কি। জলটা কিন্তু জমেনি, মোটামুটি জলই আছে এখন। গোড়ার দিকে মনে হচ্ছে যে বরফ জমে আছে এখনো। গাড়িটা চলো আগে সাইড করি, তারপরে নিচে নামি। চলো একটু সামনে ফাঁকার দিকে রাখি গাড়িটা। এখান থেকে অনেক বড় লম্বা লম্বি। এবার কিন্তু আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, গেল বা যেটা অসুবিধা হয়েছিল। আর ওই লম্বা লম্বি দেখতে পাচ্ছ, পুরো একদম জলে জল, আর যতদূর দেখা যাচ্ছে বরফ। আর রোদ উঠেছে এখন, ওই সামনে দেখতে পাচ্ছ, সামনে গেলে হয়তো রোদ পাবো। বরফগুলো চকচক করছে। তো চলো নিচে নেমে যাই আগে। ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি ছাঙ্গু লেকে। তো এখান থেকে বাবা মন্দির মোটামুটি আরও 12 কিলোমিটারের মতো, আর নাথুলা মোটামুটি 20 কিলোমিটারের মতো। আজকে দেখি যদি যেতে পারি নাথুলা তো যাবো, আর নয়তো কালকে ফিরে আসতে লাগবে। অনেকে এখানে ইয়াক রাইড নিচ্ছে, পেছনটা দেখাচ্ছি ঘুরে। আর পেছনে আগে ঝিলটা দেখিয়ে নিই। আর এখানে দেখো আমার গাড়িটা রাখা আছে এখানে, এই যে এখানে গাড়ি রাখা আমাদের। এখান থেকে ট্যামজি 17 কিলোমিটার, ইয়াকলা 8, নামচক 8, আর হরিয়ানা বেন্ড 3, আর থংসপো লেক 0। এটার নাম কিন্তু থংসপো লেক বা কিছু একটা, উচ্চারণটা আমি ঠিক জানি না, কারণ TS দিয়ে আসছে এখানে, কিন্তু এটা কিন্তু শক্ত হয়ে আছে। আর এখানে পেছনটা দেখাচ্ছি, এখানে কিন্তু যে বরফ ছিল কদিন আগেই, বরফ থেকে কিন্তু জল রিসেন্টলি হয়েছে। মানে ভাবতে পারছো জলটা কত ঠান্ডা হতে পারে এখানে। আর ভিউটা দেখো এখান থেকে, জাস্ট ভিউ, লুক এট দ্য ভিউ ম্যান, খুবই সুন্দর লাগছে। তো এখান থেকে ছবি নেবো। আর এখানে কিন্তু এক সাইডে কিন্তু এরা আর্মির গাড়ি লোহার শিকল পরিয়ে আসছে, যেটা পেছনে দেখে আসলাম। আর এখানে দেখো ডমিনার আসছে কিন্তু পেছন থেকে, পুরো আরামে একদম সুন্দর। ডমিনারে কোনো হেডেক কিছু নেই। চলো আমরা কটা ছবি তুলে নিই, তারপরে কথা হচ্ছে গোপ্রো সেটআপে। তো চলো এখান থেকে এখন নাথুলার দিকে যাই, যেতে পারি কিনা, কারণ এখানে তো আমাদের অক্সিজেন লেভেল ঠিকঠাকই আছে, গেলবারের মতো তেমন কোনো সমস্যা হয়নি। তো এবার দেখা যাক, কারণ আমার মেয়েও ঠিকঠাক আছে। টুকু দেখি ঠিকঠাক আছিস তো? বলছি ঠিকঠাক আছিস তো? হ্যাঁ ঠিক আছে, ব্যাস আর চাপ নেই। দেখা যাক নাথুলা যাওয়া যায় কিনা। নাথুলার অল্টিটিউড আই থিঙ্ক 15 কি 16,000 নাথুলা। এই নাথুলার অল্টিটিউডটা ভুলে গেছি, কত রে? 16-17,000। গুড নাম্বার থেকে কম আছে, এটা 15,000। তো চলো এখান থেকে যাওয়া যাক সামনে নাথুলা। এখানে কিন্তু মোটামুটি আমাদের একটু শ্বাসকষ্ট হচ্ছিল হালকা পাতলা, তো আমি আগে থেকেই কর্পূর নিয়ে নিয়েছি নাকের কাছে। তো আমার মেয়ের কিছু হয়নি, আর বনিরও কিছু হয়নি। তো চলো যাওয়া যাক। এখান থেকে নাথুলা এখনও 13 কিলোমিটার, পেছন থেকে দেখালো ছিল 12 কিলোমিটার। আর এটা কিন্তু একটা আর্মি শেড বা বেস ক্যাম্প বলতে পারো পুরো জায়গাটা। এখান থেকে ঘুরে ওই বাদিক দিয়ে ঘুরে ওই উপরে চলে যাব। ওই পাহাড়টা ঠিক টপটা হতে পারে নাথুলা, গেস করছি আর কি, কোনোদিন যাইনি, এই ফার্স্ট। ও বুলেটটা যা চলে গেল, একদম ফাটিয়ে বেরোচ্ছে বুলেটটা, এখানে সিঙ্গেল যাচ্ছে পুরো। তো চলো যাওয়া যাক। ভিউর আনন্দ নেওয়ার মতো কিছু নেই, মনে হয় এখানেই থেকে যাওয়ার মতো, কিন্তু পসিবল না। তো চলো যাওয়া যাক। তো
এখন আমরা নাথুলাতে আছি, এখানে একটু অক্সিজেনের সমস্যা হচ্ছে। তো সমস্যাটা একটু এরকমই হচ্ছে। এই দেখতে পাচ্ছি উপর দিয়ে যেতে লাগবে, ওই উপর দিয়ে ওই দিকটা দিয়ে ওই দিক যেতে লাগবে, দেখাচ্ছি চলো। আমার মেয়ের তো অসুবিধা হতে শুরু করেছে, কোলে নিতে লাগবে এখন, চলো আগে। তো আমরা এসে এখানে উঠতে পারলাম না, মোটামুটি উঠলাম। তারপরে যে আমার মেয়ের খুব শরীর খারাপ হচ্ছে, অক্সিজেন সিলিন্ডার দিলাম, তারপরে ওর সমস্যা হচ্ছে, মাথা ঘুরছে। তো আমরা এখন এখান থেকে নিচে চলে যাব, যদি চা পাই একটু চা খাওয়াবো, আর না তো সোজা নিচে চলে যাবো যেখান থেকে পারমিট দিচ্ছে। পরে যেদিন আসবো সেদিন ওটা ঘুরবো, এখান থেকে দেখা করে এসে ওটাই নাথুলা বাস, ব্যাস এটুকুই। তো যাবো না ওদিকটা, দেখো ওদিকটা আর যাবো না, এখান থেকে বেলা আসছে, ভিড়ও প্রচণ্ড ভিড় হয়েছে। তো চলো। উপরে তো বন্ধ ছিল আমাদের ক্যামেরা, ফোনেই ভিডিও করতে হয়েছে, কারণ ওখানে গোপ্রো বা অ্যাকশন ক্যামেরা বন্ধ ছিল। তো দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু স্নোফল হালকা হালকা শুরু হয়ে গেছে। টুকুর শরীর খারাপ হচ্ছিল জন্য আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। তো সামনে কুবুক নামে একটা গ্রাম আছে, তো সেই কুবুক গ্রামের দিকে এগোচ্ছি। তো তার মাঝখানে কিন্তু কোনো রকম কিছু নেই। তো কুবুক গ্রামে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নিই, আর একটু চা বা কফি খেতে লাগবে, আর একটু রেস্টও হয়ে যাবে। ততক্ষণে জিল্টু আসুক, জিল্টু আসলে ওর সাথে একসাথে বেরিয়ে যাব। আর ওখানে কিন্তু চেকপোস্টও আছে, তো চলো যাওয়া যাক। আর এখানে কিন্তু স্নোফল শুরু হয়ে গেছে, খুব অল্প অল্প পড়ছে, সামনে কেমন হবে তা জানি না। তো চলো সামনে যাওয়া যাক। তো আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম, এই জায়গার নাম কে ভাইয়া? কুবুক। কুবুক। তো আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম কুবুক এই দোকানে। তো তার কারণ হচ্ছে এখানে পুরো স্নোফল এত ভারী পরিমাণে হচ্ছে, আর জিল্টুও অনেকটা পেছনে আছে, দেখতে পাচ্ছি স্নোফল। দেখো আমার গাড়ির উপরটা, দেখো ওই গাড়ি এখানে বসে পড়েছে। তো আমরা এখানে কিছু অর্ডার দিই, কিছু খেয়ে নিই, একটু রিল্যাক্স হয়ে তারপর এখান থেকে যাব। এখান থেকে জুলুক বেশি দূর না, 40 কিলোমিটার, তো আরামে চলে যাব। তো চলো, প্রথমে অর্ডার দিয়ে হয়ে গেছে, এখন শুধু যাবো, দেখছো। কুবুক গ্রাম থেকে মোটামুটি 5-6 কিলোমিটার আসার পরে এখানে কিন্তু আবার স্নোফল শুরু হলো। এতক্ষণ কিন্তু ওয়েদারটা ভালো ছিল, এখান থেকে স্নোফল শুরু হয়ে গেল। এখন সামনে কেমন অবস্থা হবে জানি না, মাঝে মধ্যে ক্যামেরার সামনেটা কিন্তু পুরো পরিষ্কার করে নিতে হচ্ছে, বৃষ্টির মতো পড়ছে, আবার বরফও জমে যাচ্ছে। আমার গাড়ির ভাইজারটা দেখতে পাচ্ছি, সামনে উইন্ডশিল্ডটা, তাহলেই বুঝতে পারবে কতটা কেমন পড়ছে। তো চলো যাওয়া যাক ধীরে ধীরে। এখনও তো জিল্টু এসে পৌঁছালো না, জিল্টু কত দূর আসতে পারবে, ওর সাথে কখন দেখা হবে জানি না। তো চলো যাওয়া যাক। পুরো কিন্তু বরফের ঝড় শুরু হয়ে গেল, বুঝতে পারছো কি না? একদম দমকা হওয়ার মতো শুধু বরফের টুকরোগুলো গায়ের মধ্যে এসে পড়ছে, ক্যামেরার সামনে পড়ছে, মাইকের মধ্যে পড়ছে, সামনে আমার হাতে পড়ছে, পুরো একদম হাওয়া দিচ্ছে। এবার সামনে যাওয়াটা ঠিক হবে কি না জানি না, এবার পেছাতেও পারছি না, এবার পিছিয়ে যাব না সামনে যাব বুঝতে পারছি না। এখান থেকে কত দূর এলাম, কত দূর আছে ঝুলুক, আর এইরকম আবহাওয়া সামনে কত দূর আছে জানি না। তো ভাবছি কি করব, আগাতে থাকি, সামনে যদি কোনো দোকান বা কিছু পাই তো সেখানে দাঁড়িয়ে পড়বো, কোনো
ধাবা সাইডে আর কি, রাস্তার পাশে যে হোটেলগুলো আছে ওগুলো কিছু পেলে দাঁড়িয়ে পড়বো, বা কোনো বিএসএফের যদি কিছু শেড পাই দাঁড়িয়ে পড়বো। কারণ এই নাথাং ভ্যালিতে কিন্তু কিচ্ছু নেই। এই দেখতে পেয়েছি সামনে, চলো সামনে বিএসএফের শেড আছে, চলো এখানে গিয়ে কোথাও দাঁড়াই। কিন্তু বেশিরভাগই তো সব মনে হচ্ছে বন্ধ। দেখি ভাগ্য ঠিক থাকে কিনা, কোথাও দাঁড়ানোর মতো জায়গা পাই কিনা। চলো, এখানে সবই তো বন্ধ, মনে হচ্ছে বিএসএফরা নিচে নেমে চলে গেছে। আর দেখতে পাচ্ছ সব বরফ কী হয়ে পড়েছে, সামনে রাস্তা দেখা যাচ্ছে না। এখানে আবার রোডের কাজ হচ্ছিল, হয়তো রোডওয়ালা রাখা, কিন্তু কোনো লোক তো কাউকে দেখতে পাচ্ছি না। কি করব বুঝতে পারছি না। দেখতে পাচ্ছ পুরো একদম বরফে ঢাকা, সব বরফ পড়ে আছে। কতদূর সামনে কোনো জায়গা আছে কিনা, ওই সামনে আরও দেখা যাচ্ছে ওই বাইরের দিকে, ওই দেখতে পাচ্ছ দূরে সবুজ সবুজ দেখা যাচ্ছে, হয়তো কোনো শেড হবে। তো চলো যাওয়া যাক। এখান থেকে কি অবস্থা আছে আছে জানি না, কোনো একটা বিএসএফ বা লোক কাউকে দেখতে পাচ্ছি না এখানে। শুধু শেডগুলো কেমন সবুজ কাপড় দিয়ে ঢাকা আছে শুধু। এখানে তো মনে হচ্ছে বেস এরিয়া, ক্যাম্প এরিয়া বা বেস এরিয়া। গাড়িও দেখতে পাচ্ছি কিন্তু কাউকে তো এখানে দেখতে পাচ্ছি না, কেউই নেই, পুরো জায়গাটা ফাঁকা। এটাই সেই নাথাং ভ্যালি মনে হচ্ছে। দেখি সামনে মনে হয় কোনো বাইক বা কিছু যাচ্ছে। তো চলো এর সাথেই যেতে থাকি আস্তে আস্তে। এ তো যাচ্ছে, এও দাঁড়িয়েছে, এখানে দুজন আছে। তো আসুক পেছনে পেছনে আসতে, আমি আগাতে থাকি আস্তে আস্তে। ভাই আমি কি বলবো, আমার পেছনে একজন কেরলের রাইডার আছে, সিকিম থেকে রেন্টে গাড়ি নিয়ে এসছে, প্লাস আমি, দুজনই। দেখতে পাচ্ছ কিরকম তুষারপাতে ফেসে গেছি। আমার বনিকে আর টুকুকে ওই গাড়িতে দিয়ে দিলাম, আর ওনার মিসেসকেও উনি এখানে দিয়ে দিল। আর আমরা আস্তে আস্তে, গাড়ি হালকা হয়ে গেছে, তো আস্তে 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 দেখলেন তো কীরকম সমস্যা হলো। তো আমরা ধীরে 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 এভাবেই যাচ্ছি, এভাবেই যাবো। এক্ষুনি লেগে যেত, আবার খুব কষ্টের লাগলো। এই গাড়ি দেখতে পাচ্ছ যে এখানে জুতো এখানে রেখে যাচ্ছি, হয়তো আমাদের জুতো একটা কিনে নিতে লাগবে, কারণ পুরো একদম ছেঁচড়ে যাবে, সব কিছু উঠে যাবে নিচের শু। যতটা সম্ভব এভাবেই যাব, কোনো প্যানিক আশা করি হবে না। রিল্যাক্সে যেতে লাগবে, রিল্যাক্সে। এখন বন্ধ করি ভিডিওটা। বুঝতেই পারছো কীরকম জায়গায় ফেসেছি। ভিডিও না করলে তো কাউকে বোঝাতে পারবো না যে আমরা কোন জায়গায় ফেসে গেছিলাম। এই ঝিল্টু ভাই, তোকে আমি বললাম যে আজকে নাথুলাটা ভিজিট নাই করি, আজকে সাথে জুলুক চলে যায়। আমাদের 2 দিনের স্টে আছে, পারমিট আছে। তো চলো যাওয়া যাক। জয় বজরংবলী। পেছনে এত কুয়াশা ছেড়ে এলাম, গাড়িটাকে দেখতে পাচ্ছিলাম না। তো আমার সাথে যে আরেকজন ছিল তিনি এখনও আসেনি, তো তার সাথে আস্তে আস্তে আসি, নয়তো সমস্যায় পড়ে যাব। উনিও আওয়াজ পাওয়া যাচ্ছে, তো আমার ট্রাকের এটাতে করে যেতে হবে, নয়তো খুব অসুবিধায় পড়বো। উনি এখনও আসেনি, আর গাড়ির ব্রেক লাগছে না, এখনো তো আসলো না। কতটা পেছনে আছে জানি না, কিন্তু এখানে তো ব্যাকও করে যাওয়া যাবে না যে আছে কি না। এমন জায়গায় ফেসে আছি বাবা রে, পিছনে খাই, সামনে খাই, আর এইদিকে পাহাড়ের দিকেও খাই। ব্যাক করবো কি? আই থিঙ্ক আমার ব্যাক করা উচিত, কারণ
ওনাকে আমি দেখতে পাচ্ছি না, তো ব্যাক করবো না। এখন উনি এলো, কি না দেখতে লাগো, চলুন দেখে আসি। লোকটার জন্য তো অনেকক্ষণ ধরে ওয়েট করলাম, আমি ঘুরে অতখানি গেলাম, তাও দেখতে পেলাম না। আমি বাইকটা ঘুরিয়ে যাই। একটা গাড়ি আসছে, তো আমি এনাকে জিজ্ঞেস করি। আমার পেছনে একজন রাইডার ছিল অ্যাভেঞ্জার নিয়ে সিঙ্গেল, উনি কোথায় গেল একটু খবর দিতে দাঁড়িয়ে আছি সামনে। চলো আগে খবর দিদি। সামনে গাড়িটা দেখা যাচ্ছে কিনা জানি না, ওখানে আর একজন কেরলের, যে যা বললাম কেরলের একজন কাপেলের মধ্যে মিসেস আছে, ওনার মানে আর একজন মানে ওনার হাজব্যান্ড পেছনেই পড়ে আছে। উনি আমার সাথে আর মনে হয় আসতে পারেনি, আমি অনেকক্ষণ দাঁড়ালাম তাও আসতে পারলো না। তো বউটা অনেকটাই কান্নাকাটি করছিল, তো আমরা সবাই বললাম যে না ঠিক চলে আসবে, কোনো সমস্যা হবে না, আর্মি আছে, তারপরে এদিক থেকে যত গাড়ি যাচ্ছে তেমন কোনো অসুবিধা হবে না। তাও কাটাকাটি করছিল। তো এখানকার যারা এখানের মধ্যে আর্মির লোক আছে, তো বললো যে কোনো অসুবিধা হবে না, আমরা জুলুকে গিয়ে কথা বলিয়ে দেবো আপনার হাজব্যান্ডের সাথে। আর এখানে তো পুরো মেঘে ঢেকে গেছে, রাস্তা দেখা যাচ্ছেই না। আমি গাড়িটাকে ফলো করতে করতে আস্তে আস্তে যাচ্ছি। এরকম সিচুয়েশনে এই প্রথম পড়লাম যে এত বরফ, আর এরকম করে এই বরফগুলো ওদিককার বরফের মধ্যে একটা পিছলা টাইপের আছে, মানে কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। চলো আগে জুলুকে যাই, তারপরে এদিককার কথা এক্সপ্লেন করবো। আগে ভালো ভালো জুলুকের হোমস্টে যাই। হোমস্টেটা এমন হয়েছে, হোমস্টের নামটা পর্যন্ত জানি না। আমার কাছে নাম্বার রয়েছে, আমি ফোন করেছিলাম 1-1.5 মাস আগে, তো আছে নামটা, অসুবিধা আশা করি হবে না। তো চলো যাওয়া যাক। এখানে দেখছো ইয়াক, এখানে তিনটে ইয়াক, একটা বাচ্চা আছে। ইয়াক না মহিষ কিছু বোঝা যাচ্ছে না, মহিষের মতো সিং কিন্তু ইয়াক। চলো বন্ধ করি এখন। এই মুহূর্তে আমি সিল্ক রুট দিয়ে নামছি। তো কলকাতার অনেকগুলো রাইডারকে পেয়ে গেছি, তাদের সাথেই যাচ্ছি। আমার 2টো গ্লাভস অলরেডি ভিজে গেছে, আর একটা গ্লাভস পেছনে আছে। এখন আর এই সাহসটা নেই যে এখন খুলবো, বেডিং খুলে সব গ্লাভস নেবো। আর এই যে এই দাদা আছে, এই দাদা হচ্ছে সিকিম থেকে এক্সপাসটা রেন্টে নিয়েছে। আমাদের সামনে আমি ক্যামেরা করিনি, 10 থেকে 12টা গাড়ি ব্রেকডাউন হয়েছে, এদিক ওদিক ছিটকে পড়েছে, বিশেষ করে বাঁদিকে এই পাঁচিলের মধ্যে লেগেছে। ট্রাকটা কীভাবে এলো, যেটাকে মিসেসকে পাঠিয়েছিল, আমার খালি ভয় লাগছিল ট্রাকটা না ঢুকে যায়। আর আমার সামনে থেকে যে অ্যাভেঞ্জারটা পিছন থেকে নেই হয়ে গেল, আমার এখনও চোখের মধ্যে ভাসছে যে অ্যাভেঞ্জারটা কোথায় গেল। চলো যাওয়া যাক, অনেকটা উপর নিচে নেমে এসেছি, আর একটু নিচে নামলে জুলুক। ভাবছি আজকের দিনটা তো হয়েই গেল, কালকের দিনটা কী করবো জানি না, এখানে স্টে করবো না বেরিয়ে যাব। আমার মনে হয় যে এখান থেকে বেরিয়ে যাওয়া অনেক বেশি নিরাপদের,
কারণ কখন কি হয় বলা মুশকিল। চলো যা যা গুলুক, এখনো 5 কিলোমিটার। 5 কিলোমিটার কিন্তু মনে হচ্ছে অনেক দূর। এই পাহাড়ি রাস্তায় 5 কিলোমিটার মানে অনেকটাই দূর। চলো, ইউটিউবে কোনদিন বা ফেসবুকে কোনদিন আমি গালি দিইলি, আজকে দিচ্ছি। ফেটে হাতে চলে আসার মানে বোঝো, আমি ওরকম জায়গায় চলেছিলাম। আমি, আমার মিসেস আর আমার টুকু মেয়ে ফেটে হাতে চলে এসেছিলো, 3 জনেরই। এই সাইজের বরফ পড়ছিল, আর মোটামুটি এতটা মানে 2 ফিট 1.5 ফিটের উঁচুতে বরফ জমে গেছে। আমি আমার শুধু এই গাড়ি নিয়ে আসলাম। কিভাবে আসলাম আমি জানি না, ব্রেক লাগে না কিছু। আমার পেছনে আরেকজন ছিল অ্যাভেঞ্জার নিয়ে, কেরল থেকে এসছে, যাকে বললাম একটু আগে। উনি এখনও ফেরত আসেনি। ওই ওপর থেকে নিচে নামলাম, আরও নিচে নামতে লাগবে এই সিল্ক রুট দিয়ে, থাঙ্গু ভ্যালি বার করে। থাঙ্গু ভ্যালি তো নাথাং ভ্যালি, সরি থাঙ্গু ভ্যালি না, নাথাং ভ্যালি, নামগুলো মনে থাকেনি। এখন গোপাল প্রধানের ওখানে আমাদের হোমস্টেটা আছে, ভাগ্যিস নাম্বারটা ছিল। আমি ওকে আমার মিসেস বনিকে দিয়ে দিলাম। এখনও যাবে, আমি এখানে একটু দাঁড়ালাম। এ দেখো আগুন তাপাচ্ছে, কেউ নেই কিন্তু এখানে আগুন লাগানো আছে। ও একটু হলো আরাম লাগবে রে। এখন যাই, আমি গ্লাভসগুলো ভিজে গেছে পুরো, 2টো গ্লাভসই দিয়ে দিয়েছি। এখানে আমার দেখো বরফ এতটা জমেছিল, সব ফেলে দিলাম। এখন যেতে পাবো কিনা জানি না। এখন আমার মুখে কথা পর্যন্ত আসছে না। আর জিল্টু ওপরে ভেসে গেছে, কি করবে জানি না। ফোন লাগলে আমি জিল্টুকে বলে দেবো, তুই ভাই গ্যাংটক হয়ে শিলিগুড়ি চলে আয়, আমি হচ্ছে এখান থেকে শিলিগুড়ি চলে যাচ্ছি। তাছাড়া যা বরফ পড়েছে তা 2 দিনের মধ্যে ক্লিয়ার হবে না। আর যদি ও চলে আসে বাই চান্স এই গ্যাপে, ওই ভদ্রলোকের মতো কেরলের, তাহলে ও ফেসে গেল। কিচ্ছু করার নেই, না এদিকে যেতে পারবে না ওদিকে যেতে পারবে। গুড মর্নিং ফ্রম জুলুক দিলমায়া হোমস্টে। তো এখন বাজে সকাল 7টা। তো কালকে এসে আর আমার ভিডিও করার মতো এনার্জি ছিল না, মোটামুটি সবই ভিজে গেছে। তো এগুলো সব শুকাচ্ছি। আর এসে এত ক্লান্ত ছিলাম যে খুব অবস্থা খারাপ ছিল। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হবে পরে কোনো পার্টে। তো ততক্ষণ টাটা, বাই বাই। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে জানিও। তো চলো টাটা, বাই বাই। আর এখানে আজকে সাইট সিইং করবো, আর একটু আবার জুলুকের সিল্ক রুটে যাব। তো গিয়ে দেখি যে ওখানে ছবি তুলতে যাব মেনলি, কারণ কালকে একদম ছবি তোলা হয়নি। তো সেটাই করব। তো চলো, সব ভিজে গেছে, সব কিছু ভিজে গেছে, সব শুকাচ্ছি। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরে।